জামাটা খোল তাড়াতাড়ি, যেটা বলছি সেটা কর। এবার স্কার্টটা উপরের দিকে তোল। মুখ দিয়ে লাল ঝরতে লাগলো গণেশের। তার মোটা পুরুষঙ্গটা লুঙ্গি ভেদ করে বাইরে বেরিয়ে এলো। ঘটনাটি শুনুন, গায়ের লোম খাড়া হয়ে যাবে। 2-3 দিন ধরে ভীষণ জ্বর মধুর। স্কুলেও যেতে পারেনি তাই। ক্লাস 3-তে পড়ে মেয়েটা। বাবা মার একমাত্র সন্তান। কয়েকদিন যাবৎ ঘুমের ঘোরে ভুল বকছে। গায়ে হাত দিলেই চমকে উঠছে। স্নান করতে চায় না, মাকে কাছে আসতে দেয় না, কিছু বললেই ভয় পায় এবং কাঁদে। মধুর মা বুঝতে পারছিল না যে মধুর সঙ্গে কি হচ্ছে। মধু বরাবরই ভীষণ শান্ত এবং চুপচাপ। মধুর এই ধরনের আচরণে ওর মা ভীষণ চিন্তিত। তাই সবটা ওর বাবাকে বলল। সব শুনে মধুর বাবা বলল, ও তুমি চিন্তা করো না, ওর শরীরটা খারাপ তো তাই ওই রকম করছে, দেখবে সুস্থ হয়ে গেলে আবার আগের মতো খেলবে। তাও মধুর মায়ের মন থেকে সন্দেহ গেল না। আগেও মেয়ে অসুখে পড়েছে, কিন্তু এই রকম ব্যবহার কোনো দিন করেনি। 2 দিন হয়ে গেল, মধুর শরীর এখনও সুস্থ হয়নি। দুপুর 12টা বাজে। এমন সময় মধুর মা ঘরে এসে দেখল মধু ঘুমোচ্ছে। গায়ে হাত দিয়ে জ্বর চেক করতেই মধু ঘুমের ঘোরে চমকে উঠল। বলল, ছাড়ো ছাড়ো আমায়। কি হলো রে মা, এই রকম করছিস কেন? আমি তো তোর জ্বর চেক করছি। এখন তো জ্বরটা বেশ কমই আছে। তুই আজকে একটু স্নান করে নে, চল তোকে স্নান করিয়ে দিই। আগের দিন তো স্নান করিসনি, আজকে একটু স্নান করে নে, দেখবি গাটা বেশ ঝরঝরে লাগছে। মধু বলল, না মা, আমি স্নান করব না। আরে তা বললে হয়? এই রকম স্নান না করে থাকলে তো আরও শরীর খারাপ করবে। চল, তোর জন্য গরম জল করেছি, হালকা গরম জলে তোকে স্নান করিয়ে দেব, তোর কোনো কষ্ট হবে না। মা আদর করে কোলে করে মধুকে স্নান করাতে নিয়ে গেল। স্নান করাবে বলে মধুর জামাটা খুলতেই ওর মা স্তম্ভিত হয়ে গেল। তারপর কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মধুকে জিজ্ঞাসা করলো, এসব কি করে হয়েছে মা? কে এই রকম করেছে তোকে? মধু বলল, না মা, আমি তোমায় বলবো না, তাহলে তুমি আমায় মারবে। তোকে কেন মারবো আমি? তুই আমাকে সবটা সত্যি বল, তোর সঙ্গে যে এইরকম করেছে তাকে আমি শাস্তি দেব। তারপর মধু যা বলল শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মধুর মা সব শুনে ওর বাবাকে ফোন করলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। স্ত্রীর এই রকম অস্থিরতা দেখে মধুর বাবা অফিস থেকে তৎক্ষণাৎ বাড়ি চলে আসলো। মেয়েটার শরীর হয়তো অনেক বেশি খারাপ হয়েছে, তাই ওর মা এই রকম কান্নাকাটি করছে। এই ভেবে সময় নষ্ট করলো না ওর বাবা। বাড়িতে আসতে মধুর মা ওর বাবাকে সব ঘটনা খুলে বলল। গণেশ স্কুলের বাচ্চাদের ভ্যান চালক। প্রতিদিন মধু গণেশের গাড়ি করে স্কুলে যেত এবং বাড়ি ফিরত। গণেশের গাড়িতে যতজন বাচ্চা ছিল তার মধ্যে মধু সব থেকে ছোট। ভালো করে নিজের হাতে খেতেও পারত না, তাই গণেশের কাছে টিফিন দিত ওর মা। গণেশকে খুব ভালোবাসত ওর মা। মধুর নিজের কাকার মতো ভাবত। টিফিন বেলায় গণেশের কাছে বসেই খাবার খেত মধু। টিফিন যাতে নষ্ট না করে তাই জন্য গণেশের কাছে দিত। মায়ের মন তো, মেয়েটা সারাদিন না খেয়ে থাকবে, এই দুশ্চিন্তায় সে টিফিনের দায়িত্ব গণেশের হাতে দিয়েছিল। দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছিল গণেশ, তবে রক্ষকের নয়, ভক্ষকের। মধু প্রতিদিন টিফিন বেলায় যখন খেতে আসতো, কোলে বসিয়ে খাইয়ে দিত গণেশ। তখন থেকে শুরু হলো তার নোংরামো। বাচ্চা মেয়েটার সারা শরীরে হাত বুলিয়ে দিত, যেমন খুশি যেখানে খুশি টিপে গা ফুলিয়ে দিত একেবারে। লাগছে গণেশ কাকা, ছাড়ো না গণেশ কাকা। বাচ্চা মেয়ের কান্নার আর আর্তনাদের আরও বেশি জোরে জোরে তার কাজ করত গণেশ। কেউ কোনোদিন বুঝতেও পারেনি, কারণ টিফিন বেলায় সমস্ত ড্রাইভার যেখানে খায় সেখানে গণেশ থাকতোই না। বড় স্কুলে অনেক ফাঁকা রুম পড়ে রয়েছে, সেইখানেই করতো অত্যাচারটা। এইভাবে দিনের পর দিন বাড়তে লাগলো। চলল ভয় দেখানোর খেলা। বাথরুমে বন্ধ করে রেখে দিত মধুকে, বলতো, যদি কাউকে বলে দিস তাহলে
এখান থেকে আর কোনো দিন বের করব না, তোর বাবা মাকে মেরে ফেলবো। এই ধরনের কথায় বাচ্চা মনে খুব প্রভাব ফেলেছিল। ভয়ে কোনো দিন কাউকে কিছু জানাতে পারিনি। বহুবার বলেছি স্কুলে যাব না, কিন্তু তার ভাষা কেউ বুঝতে পারেনি। এইভাবে চলতে চলতে আরও বাড়তে লাগলো গণেশের নৃশংসতা। জামাটা খোল। না, আমি খুলব না। তবে রে দেখবি, এই বলে চুলের মুঠি ধরে সজোরে কামড় বসিয়ে দিল ঠোঁটে। ঠোঁট থেকে রক্ত পড়তে লাগলো। ভয়ে বাধ্য হয়ে খুলে দিল জামাটা। চুষে খেলো ছোট্ট শরীরটাকে। এবার স্কার্টটা উপরের দিকে তোল। সেটা মধুকে করতে হলো না, নিজেই তুলে দিল উপরে। সজোরে ধাক্কা দিয়ে গেঁথে দিল শরীরটা। কচি ফুলটাকে নষ্ট করে দিল নোংরা লোকটা। চিৎকার আর চোখ দিয়ে অজস্র জলের ধারা বয়ে যেতে লাগলো, কিন্তু চিৎকার কেউ শুনতে পেল না, কারণ মুখ বন্ধ, হাতের চাপে। সুখ ভোগ করে গণেশ খানিকক্ষণ বিশ্রাম নিল। ছোট্ট শরীরটা দাঁড়াতেও পারছিল না। কোনো মতে তাকে জোর করে ঠেলে ক্লাসরুমে পাঠালো গণেশ এবং বলে দিল, কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে এবং তোর বাবা মাকে মেরে ফেলবো। অবুঝ শিশুকন্যা ভয়ে চুপ করে রইল। দিনের পর দিন এই অত্যাচার চলতে লাগলো। ভর্তি স্কুলে, কিন্তু সবার চোখের অলক্ষ্যে। ছোট্ট শরীরটা আর টর্চার নিতে পারল না, অসুস্থ হয়ে পড়ল। 1 সপ্তাহ যাবৎ জ্বর মধুর, প্রচণ্ড দুর্বল শরীর। সব জানতে পেরে মাত্র 8 বছরের ফুলের মতো শিশুর কন্যার বাবা মায়ের মানসিক অবস্থা বর্ণনা করা অসম্ভব। তারা আর 1 মিনিটও সময় নষ্ট না করে স্কুলের হেড ম্যাডামের কাছে যায় এবং তাকে সব জানায়, এবং প্রমাণ হিসেবে মধুর শরীরে নানান জায়গায় কালশিটে এবং মারের দাগ, জোর করে চেপে ধরার দাগ সব দেখালো। হেড ম্যাডামের চোখে জল চলে এলো। কেউ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? তারা ভাবতে অবাক লাগলো যে একটা ছোট্ট শিশুর সঙ্গে তারই স্কুলে এত নিষ্ঠুরতা হয়েছে, এবং তারা জানতেও পারেনি। স্যার 1 মিনিট অপেক্ষা না করে পুলিশকে খবর দিল। স্কুল চলাকালীন মধুর বাবা মা স্কুলে এসেছিল, তাই অপরাধী স্কুলে আছে এটা ম্যাডাম জানতো। পুলিশদের ফোনে বলে দিল, আপনারা পুলিশের ড্রেসে আসবেন না, তাহলে অপরাধী বুঝে যেতে পারে। তার কথা মতো পুলিশরা নর্মাল ড্রেস পরে স্কুলে আসলো। ম্যাডামের সঙ্গে কথা বলল এবং মধুকে দেখালো। তাদের কিছু বুঝতে বাকি রইল না যে কতটা অন্যায় হয়েছে বাচ্চাটার সাথে। পুলিশ ম্যাডামের উপর রেগে গেল। এত বড় স্কুল চালাচ্ছেন, এত বাচ্চার দায়িত্ব আপনার উপর, তাহলে এই রকম একটা নৃশংস কাজ আপনার স্কুলে কিভাবে হয় ম্যাডাম? আজ একটা শিশুর সাথে এই রকম হয়েছে, কালকে আরেকজনের সাথে হবে না, এর কোনো গ্যারেন্টি আছে কি? সিসিটিভি ক্যামেরা নেই কেন ম্যাডাম? এই প্রশ্নের উত্তর দিতেই হবে আপনাকে। অফিসার, আমার খুব খারাপ লাগছে যে আমার স্কুলে এটা হয়েছে, কিন্তু এত বড় স্কুল, এত রুম সব ব্যবহার হয় না, তাই যেই রুম ব্যবহার হয় না সেখানে সিসিটিভি লাগানো নেই। আমি খুবই লজ্জিত অফিসার, কিন্তু এই অপরাধের কঠিনতম শাস্তি আমি চাই। তার জন্য যত সাহায্য করার আপনাকে আমি সব করব। আর সময় নষ্ট না করে অফিসার গণেশকে ধরতে গেল। অন্য ড্রাইভারদের জিজ্ঞাসা করলো যে গণেশ কোথায়। সবাই গণেশ যেদিকে থাকে সেই দিক দেখিয়ে দিল। গণেশ বুঝতে পারল যে তাকে ধরতে এসেছে, কিন্তু পালাবার বৃথা চেষ্টা করেও সফল হলো না। ধরা পড়ে গেল গণেশ। মধু ন্যায় পেয়েছে। গণেশ আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, কিন্তু একটা ফুলের মতো বাচ্চার শৈশব এবং সরলতা নষ্ট হয়ে গেছে। ফুলের পাপড়ি জোর করে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এটাই কি সমাজের নিকৃষ্ট মানুষের মানসিকতা? কিন্তু কেন? কি অপরাধ ছিল ওর? বন্ধুরা, আজকের গল্প এইটুকুই। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের গল্প শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি সম্পূর্ণ আমার কল্পনাপ্রসূত, কিন্তু বাস্তব থেকে নেওয়া। নমস্কার, শুভরাত্রি।